আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পাই যার হাতে একটা ছোট্ট খেলনা ছিল। আর এই ঘটনার পরপরই তার বাড়িতে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেমন জানালাগুলো বারবার খুলে যেতে থাকে, সে ঘুমাতে গেলে বিছানার চাদর উড়ে যায়, দরজাগুলোতে কেউ জোরে জোরে কড়া নাড়তে থাকে। আর তখনই এই লোকটার বিছানার নিচ থেকে একটা ভূত বেরিয়ে আসে। সে ব্যক্তি তো প্রচণ্ড ভয় পেয়ে এই বাড়ি ছেড়েই চলে যায়। আর এতে করে বোঝা যায় যে যেই লোকই এই বাড়িটা কেনে সেই ওই ভূতের কবলে পড়ে। এই ভূতের নাম ছিল ক্যান্টার হুইলার। সে সবাইকে ভয় দেখায়। আর এরপরের সিন শিফট হয় অনেক বছর পরের সময়ে। এবার আমরা এক নতুন পরিবারকে দেখতে পাই যারা এই বাড়িতে এসেছে। এদের নাম ছিল ওটিস ফ্যামিলি। পরিবারের সদস্যদের মধ্যে এক দম্পতি ও তাদের 3জন সন্তান রয়েছে। বড় মেয়ে ভার্জিনিয়া আর ছোট 2 ভাই হলো একে অপরের যমজ। কিন্তু এই বাচ্চারা এখানে আসতে একদমই চায়নি, কারণ তারা তাদের পুরনো বাড়িকে খুবই ভালোবাসত। তবে এই নতুন বাড়িটা ছিল বিশাল একটা প্রাসাদ, আর এত বড় বাড়ি তারা আগে কখনো দেখেনি। এই বাড়িটা কেনা ছিল তাদের কাছে একটা স্বপ্নের মতো। কিন্তু ওটিস পরিবার ছিল অনেক আধুনিক মনোভাবের, তাই তারা ভূতের অস্তিত্ব একদমই বিশ্বাস করত না। এমনকি তাদেরকে এটা জানানোও হয়েছিল যে এই বাড়িতে একটা ভূত আছে। তবুও তারা একটুও ভয় পায়নি, বরং তারা বলেছিল যে ভূত টুত বলে কিছু হয়ই না, আমরা বরং ভূতকেই ভয় দেখিয়ে তাড়িয়ে দেব। আমরা এই বাড়িতে ভালোভাবে থাকতে পারবো। কারণ তারা আসলে খুব সস্তায় এই বিশাল বাড়িটা কিনতে পেরেছিল। ওটিস দম্পতি এই বাড়িটা দেখেই খুবই খুশি হয়ে যায়, কারণ এই প্রাসাদের মতো বাড়ি ছিল তাদের স্বপ্নের বাড়ি। কিন্তু তাদের মেয়ে ভার্জিনিয়া এতে করে প্রচণ্ড রেগে গিয়েছিল। সে একদমই এই বাড়িটা পছন্দ করেনি। বাড়িতে ঢুকতেই সিঁড়ির কাছে একটা পোস্টার দেখে ভার্জিনিয়ার কেমন যেন অস্বস্তি লাগতে থাকে। এরপর সে লাইব্রেরিতে গিয়ে অনুভব করতে পারে যে আগের বাড়ির লাইব্রেরিটা এর চেয়ে অনেক বড় ছিল। এমনকি সে এখানে একটা বইও খুঁজে পায়, যে বইটা তাকে তার পুরনো বাড়ির কথা মনে করিয়ে দেয়। সে এতটাই বিরক্ত হয়ে যায় যে সে তার পরিবারের সাথে তর্ক করতে শুরু করে। কিন্তু তার বাবা মা তাকে বোঝায় যে আমরা আর কোথাও যাব না, তোমাকে এখানেই মানিয়ে নিতে হবে, ধীরে ধীরে তুমি ঠিকই অভ্যস্ত হয়ে যাবে। তো এখন রাতের বেলা ভার্জিনিয়া খুবই অস্বস্তি বোধ করছিল। এমনকি সে রাতের খাবার খেতে নিচেও যায়নি, বরং তার ঘরে সে বসে বসে বই পড়ছিল। বই পড়তে পড়তে অনেক রাত হয়ে যায়, আর হঠাৎ করে জানালা দরজা নিজে থেকেই খুলে যেতে থাকে। তখনই তার মনে হয় যেন ঘরের ভেতরে কেউ আছে। আর ঠিক তখনই এই বাড়ির ভূত, যার নাম হলো স্যার সাইমন, সে ভার্জিনিয়ার সামনে উপস্থিত হয়। কিন্তু ভার্জিনিয়া একটুও ভয় পায় না, বরং সে নিজেই বলে, ও আপনি তাহলে সেই ভূত যিনি সবাইকে ভয় দেখান, কিন্তু আপনাকে দেখতে তো একদম ভয়ঙ্কর লাগছে না। স্যার সাইমন তাকে ভয় দেখানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভার্জিনিয়া একটুও ভয় পায় না। বরং এবার তার এবং স্যার সাইমনের মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যায় যে আগামী 2 সপ্তাহের মধ্যে সাইমনের ভূত ওটিস পরিবারকে এই বাড়ি থেকে বের করে দেবে। এই চ্যালেঞ্জ নেবার পরে ভূত ওটিস দম্পতির কাছে চলে যায়। আর এখানে ওটিস পরিবারের অভিভাবক ছিলেন একজন বিজ্ঞানী। তিনি বিদ্যুৎ তৈরির উপরে গবেষণা করছিল, কারণ সেই সময় পর্যন্ত বিদ্যুৎ আবিষ্কারই হয়নি। তার কাছে ভূত প্রেত এই সব কিছুই অর্থহীন ছিল। সাইমন বারবার চেষ্টা করছিল ভার্জিনিয়ার বাবাকে ভয় দেখানোর জন্য, কিন্তু লোকটা একটুও ভয় পাচ্ছিল না। এমনকি ভার্জিনিয়ার বাবা যখন তার স্ত্রীর ঘরে ঢোকে, তখন সাইমন তার সামনে এসে উপস্থিত হয়। কিন্তু লোকটা একদম শান্ত স্বরে বলে ওঠে, আপনার কি লজ্জা নেই? এটা আমার স্ত্রীর রুম, আপনি কিভাবে এখানে আসতে পারেন? দয়া করে এখান থেকে চলে যান, আপনি চাইলে আগামীকাল আসতে পারেন। সাইমন তো খুবই অবাক হয়ে যায়। সে মনে মনে ভাবে, আরে ভাই, এরা কেমন দম্পতি, নিজের বাড়ি থেকে আমাকেই বেরিয়ে যেতে বলছে। তো বাধ্য হয়ে ওটিস পরিবারের যমজ ছেলেদের কাছে সেই ভূত চলে যায়। সে ভেবেছিল যে বাচ্চারা তো নিশ্চয়ই ভয় পেয়ে যাবে, কিন্তু এরা তো ছিল আরো ভয়ঙ্কর। ওই 2 যমজ ছেলে তো সাইমনের মাথা খুলে বলের মতো করে খেলতে শুরু করে। আর এতে করেই সাইমনের মনে সন্দেহ জাগে, আর সে বুঝতে পারে না যে এত বছর পর কি মানুষেরা ভূতকে দেখে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছে নাকি। তাই এই সমস্যা সমাধান করার জন্য সে তার একমাত্র বন্ধুর কাছে চলে যায়। তার বন্ধু আসলে একটা কঙ্কাল ছিল। সেই কঙ্কাল সবসময় সাইমনকে সাহায্য করত, কিন্তু এবার তো সেই কঙ্কালটাও তাকে হতাশ করে দেয়। সে বলে যে এখন নাকি আর কেউ ভূতদেরকে ভয়ই পায় না। সে বলে যে তোমার কিছু একটা করা দরকার। আর এতে করে সাইমন আরও নিরাশ হয়ে পড়ে, কারণ এবার দায়িত্বটা তার মাথায় এসে পড়েছিল।
এদিকে পরদিন সকালে ভার্জিনিয়া তার ঘোড়াটা নিয়ে বাইরে যাচ্ছিল, আর তখনই সে দেখে যে একটা ছেলে তার ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে পারছে না। ঘোড়াটা দৌড়াতে দৌড়াতে একটা পাহাড়ের খাদের দিকে ছুটে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে ভার্জিনিয়া সেখানে পৌঁছে যায় আর সঠিক সময়ে ঘোড়াটাকে থামিয়ে ওই ছেলেটাকে বাঁচিয়ে নেয়। আর এতে করে জানা যায় যে ওই ছেলেটা আসলে এই রাজ্যের রাজপুত্র ছিল। তার নাম হলো ডিউক, আর সে রাজ পরিবারের একজন সদস্য। কিন্তু ভার্জিনিয়ার কাছে রাজপুত্র হওয়া কোনো বড় ব্যাপার ছিল না, সে শুধু ভালো মানুষদেরকে মূল্য দিত। এরপর তারা দুজন কথা বলতে বলতে বাড়ির গেট পর্যন্ত চলে আসে। ডিউক, যে কিনা ছোট থেকে এই এলাকাতে বসবাস করত, কিন্তু সে বাড়ির ভেতরে একদমই ঢুকতে চাচ্ছিল না, কারণ সে জানতো যে এই বাড়িতে একটা ভূত বসবাস করে। তখন ভার্জিনিয়া হাসতে হাসতে বলে যে তুমি তাহলে ভূতে ভয় পাও? ডিউক একটু লজ্জা পেয়ে বলে যে আরে না না, এমন কিছু না। তারপর দুজনেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর বাড়ির ভেতরে ছিল একটা বিশাল বাগান। তারা দুজনেই চাচ্ছিল বাগানটা ঘুরে দেখার জন্য। ভার্জিনিয়া ভেবেছিল যে সে কিভাবে উপরে উঠবে, তাই সে সরাসরি ডিউকের গায়ে পা রেখে উপরে উঠে পড়ে। কিন্তু ঠিক তখনই সে দেখে যে একজন মালি একটা গোলাপ কেটে ফেলে। মুহূর্তে ভার্জিনিয়ার মনে হয় যেন কেউ তার গলা কেটে ফেলছে। সে শ্বাস নিতে পারছিল না। তারপর সে সরাসরি ডিউকের কোলের ভেতরে পড়ে যায়, আর এরপর সে জ্ঞান হারিয়ে ফেলে আর ধীরে ধীরে একটা পুকুরের কাছে পৌঁছে যায়। পুকুরের ভেতরে একটা লকেট দেখা যাচ্ছিল, আর এখানে শোনা যায় যে এই পুরো বাড়িটাই নাকি জাদুময়। ভুলবশত ভার্জিনিয়া পানিতে পড়ে যায়, আর সে ওই লকেটটা তুলতেই যাচ্ছিল, কিন্তু তখনই পানির নিচ থেকে একটা শেকড় বেরিয়ে এসে তার পা আঁকড়ে ধরে। ভার্জিনিয়া প্রাণপণ চেষ্টা করেও বের হতে পারছিল না। ঠিক সেই মুহূর্তে ডিউক সেখানে এসে হাজির হয়ে যায়। সে ভার্জিনিয়াকে দ্রুত টেনে তুলে তার জীবন বাঁচিয়ে নেয়। আর এই বাড়ির এক পুরনো কর্মচারী তাদেরকে বলে যে এই বাড়ির মালিক সাইমন তার স্ত্রীকে হত্যা করেছিল। কিন্তু ভার্জিনিয়া যখন সেই লকেটটা খুলে দেখে, তখন সেখানে সাইমন ও তার স্ত্রীর একটা ছবি পাওয়া যায়। ছবিতে একেবারেই হাসি খুশি ও সুখী দম্পতি মনে হচ্ছিল তাদেরকে। এতে করে ভার্জিনিয়ার মনে সন্দেহ হতে থাকে, নিশ্চয়ই এই রহস্যময় বাড়ির গল্পের আড়ালে অন্য কোনো সত্য লুকিয়ে আছে। সে ভাবতে থাকে যে এই বাড়ির আসল সত্যটা তাকেই খুঁজে বের করতে হবে। ঠিক তখনই তার মা সেখানে চলে আসে। ভার্জিনিয়ার পাশে একজন ছেলেকে দেখে তার মা প্রথমে একটু বিরক্ত হয়, কিন্তু যখন তিনি জানতে পারে যে এই ছেলেটা রাজপুত্র ডিউক, তখন তার মন ভালো হয়ে যায়। তিনি চায় যে ভার্জিনিয়া আর ডিউকের বন্ধুত্ব আরও গভীর হোক, যাতে করে ভবিষ্যতে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। কিন্তু ভার্জিনিয়া সরাসরি বলে যে না মা, এমনটা কিছুই হবে না, সে শুধু আমার ভালো বন্ধু। তো যাই হোক, সেদিন রাতে ভার্জিনিয়া ওই লকেটটা নিয়ে গভীরভাবে চিন্তা করছিল যে সাইমন ও তার স্ত্রী আসলে কেমন ছিল। সে কি সত্যি তার স্ত্রীকে হত্যা করেছিল, নাকি এটা কোনো মিথ্যে কথা? অন্যদিকে সাইমন এই পরিবারকে তাড়ানোর জন্য তাদেরকে আরও ভয় দেখানোর পরিকল্পনা করছিল। সে নিজের মাথা খুলে নিয়ে সেখানে একটা ফাঁকা খুলির খাঁচা বসিয়ে বাড়ির লোকজনদেরকে ভয় দেখাতে চলে যায়। কিন্তু ভার্জিনিয়ার বাবা, যিনি একজন বিজ্ঞানী, তিনি তো ভূত প্রেত বিশ্বাসই করে না, বরং সে ভূত সাইমনের ছবি তুলতে শুরু করে। সে মজা করে বলে যে দেখুন তো, একদম পারফেক্ট ছবি তুলেছি আপনার, এবার আপনাকে ফ্রেমবন্দি করে রেখে দেব। সাইমন এতে করে উল্টে নিজে এতটা ভয় পেয়ে যায় যে সে দৌড়ে ওখান থেকে পালিয়ে চলে যায়। কিন্তু তখনই ভার্জিনিয়া তাকে থামিয়ে দেয়। ভার্জিনিয়া প্রচণ্ড রেগে গিয়েছিল। সে বলতে থাকে যে আপনি তো খুবই খারাপ একজন ভূত, আপনি নিজের স্ত্রীকে খুন করেছেন, কিভাবে আপনি এমন একটা জঘন্য কাজ করতে পারলেন? তখন এই সাইমন আসল সত্যিটা জানায় আর বলে যে যা শুনেছ সব কিছু ভুল, সবাই আমাকে ভুল বুঝেছে। আমি আসলে একজন বিখ্যাত জাদুকর ছিলাম, আর আমার স্ত্রীকে আমি অসম্ভব ভালোবাসতাম। তাদের শো দেখতে নাকি দূর দূরান্তর থেকে মানুষ আসতো। তাদের বাড়ির কাছে একটা ব্রিজ ছিল, যেখানে তারা দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানাতো। কিন্তু তার স্ত্রী সব সময় সে ব্রিজে যেতে ভয় পেত। একদিন হঠাৎ করে তার স্ত্রী ওই ব্রিজটা থেকে নিচে পড়ে যায়। সাইমন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে সময় মতো তার স্ত্রীকে ধরতে পারেনি। সে দেখতে পায় যে তার স্ত্রী পানিতে ডুবে মারা যাচ্ছে, কিন্তু সে তবুও কিচ্ছু করতে পারেনি। সাইমন আরও বলে যে কেউ আমার স্ত্রীকে ধাক্কা দেয়নি, আমি তাকে খুবই ভালোবাসতাম, কিন্তু তার জীবন আমি বাঁচাতে পারিনি। এই ঘটনার পর থেকে আমি নিজেই অভিশপ্ত হয়ে পড়েছি। 300 বছর ধরে এই বাড়ির মধ্যেই আটকা পড়ে আছি। না আমি এখান থেকে বের হতে পারছি, না আমি মুক্তি পাচ্ছি।
এই গল্প শোনার পরে ভার্জিনিয়ার মন কেঁদে ওঠে। সে বলে যে আমি আপনাকে মুক্ত করতে চাই, চলুন আমি আপনাকে এখান থেকে বের করে কোথাও নিয়ে যাই। ভার্জিনিয়া সাইমনকে গাড়িতে বসিয়ে দেয়। সাইমন ছিল ৩০০ বছরের পুরনো ভূত, তাই সে গাড়ি দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। সে বলে যে এটা আবার কি, এটা তো একেবারে জাদুর মতো। সাইমন জানতই না যে একটা মেয়ে প্যান্টও পরতে পারে। এদিকে ভার্জিনিয়া তাকে গাড়িতে বসিয়ে ঘুরতে শুরু করে, কিন্তু বাড়ির বাইরে যেতে গিয়ে সে আটকে যায়, কারণ সাইমন তো অভিশপ্ত। সে এই বাড়ির সীমানার বাইরে কোথাও যেতেও পারবে না। তাই গাড়ির মধ্যেই বসে তারা অনেক কথা বলে। ভার্জিনিয়া জানায় যে প্রথমে আমি এই বাড়িতে থাকতে চাইতাম না, আমার একদমই ভালো লাগতো না, কিন্তু এখন আমি এখানে থাকতে অনেক পছন্দ করি। এখন আমি আপনাকেও বুঝতে শুরু করেছি। তো এখন পরের দিন ভার্জিনিয়া বরফে ঢাকা উঠোনে বসেছিল, আর ঠিক সেই সময় একটা রহস্যময় ভবিষ্যৎবাণী সম্পর্কে সে জানতে পারে। যখন বাদাম গাছে ফুল ফুটবে তখনই মুক্তি মিলবে। কিন্তু ভার্জিনিয়া এই ভবিষ্যৎবাণীর অর্থ কিছুই বুঝতে পারছিল না, তাই সে সেই বাদাম গাছের নিচেই বসে থাকে। আর ঠিক তখনই সাইমন সেখানে চলে আসে। সে মজা করে বলে, তুমি কি সত্যিই জানো কিভাবে তলোয়ার চালাতে হয়? ভার্জিনিয়া হেসে বলে যে অবশ্যই, আমি খুবই ভালো তলোয়ারবাজ। এই কথা বলে সে সাইমনের সাথে তলোয়ার যুদ্ধে নেমে পড়ে। সাইমন কিছুক্ষণ লড়াই করার পরে হতবাক হয়ে যায়। সে ভাবে যে এত শক্তিশালী মেয়ে, সে কিভাবে এত কিছু করতে পারে। ওদিকে ওটিস দম্পতি অর্থাৎ ভার্জিনিয়ার বাবা মা ভয় ও বিরক্তিতে কাহিল হয়ে গিয়েছিল, কারণ সাইমনের ভূত বারবার আসছে আর তাদেরকে বিরক্ত করছে। তাই তারা একজন প্যারানর্মাল স্পেশালিস্টকে বাড়িতে ডেকে আনে। তো সেই স্পেশালিস্ট আবার তার স্ত্রীকেও সাথে করে এনেছিল। তারা সম্প্রতি অনেকগুলো নতুন জিনিস আবিষ্কার করেছে। এর মধ্যে একটা হলো বিশেষ ধরনের বন্দুক, যা ভূত ধরতে এবং ভূতকে বন্দি করতে পারে। তো সেই স্পেশালিস্ট মহিলা ঘরের ভেতরে ঢুকেই বলে, আমি অনুভব করতে পারছি এখানে একজন পুরনো বৃদ্ধ ভূত আছে। আমাকে যেহেতু ডাকা হয়েছে, আমি ওই ভূতকে ধরে ফেলবো। এরপর সে তার বন্দুকটা চালু করে আর সে সাইমনকে খুঁজে বের করার চেষ্টা করে। তখনই হঠাৎ করে সাইমন হাজির হয়। সে তাদেরকে এমনভাবে ভয় দেখায় যে তারা ভয়ে চিৎকার করে ওখান থেকে পালিয়ে চলে যায়। ওটিস দম্পতি এতে করে আরো রেগে যায়। তারা ভার্জিনিয়াকে অনেক বকাঝকা করে যে এই ভূত আর কতদিন আমাদেরকে বিরক্ত করবে। কিছুদিন পরেই তো আমাদের বাড়িতে একটা বড় পার্টি হবে, যদি এই ভূতটা এমন করতে থাকে তাহলে হবে কিভাবে? তখনই ভার্জিনিয়া জোর গলায় বলে যে না, সাইমন কখনো এমনটা করবে না। আর আপনারা সাইমনকে চেনেনি বা কতটুকু? আপনারা যেহেতু তাকে চেনেনি না, তাহলে তার বিরুদ্ধে কোনো মন্তব্য করার অধিকারও আপনাদের নেই। সাইমন কোনো খারাপ ভূত নয়, আর তিনি তার স্ত্রীকে হত্যাও করেনি। আর হ্যাঁ, মনে রাখবেন যে ভূতেরও কিন্তু ভয় লাগে। অন্যদিকে সাইমন মাঝে মাঝে নিজেই যেহেতু ভয় পেয়ে যেত, আর বিশেষ করে সেই দুরন্ত যমজ দুই ভাইয়ের জন্য সাইমন প্রায়ই প্রচণ্ড ভয় পেয়ে যেত। তাই এখন সাইমন নিজেই এই পরিবারের উপরে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল। ৩০০ বছর হয়ে গেল, এখন সে নিজের বাড়িতেই শান্তিমতো থাকতে পারছে না। তো পরদিন ভার্জিনিয়া একটা রহস্যময় দরজার সামনে গিয়ে দাঁড়ায়। আর এই দরজাটা ছিল বাগানের ভেতরে থাকা একটা গোপন দরজা, আর এই দরজায় বিশাল একটা তালা লাগানো। এদিকে ভার্জিনিয়ার হাতে থাকা একটা বইয়ে প্রতিদিন ছবিগুলো নিজে নিজেই বদলে যেত, আর আজকে এই বইয়ের ছবিতে দেখা যাচ্ছে ভার্জিনিয়া সেই দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে ভার্জিনিয়া অবাক হয়ে যায়। সে ডিউকের সাথে দরজাটা খোলার জন্য কাছে চলে যায়, আর এদিকে সাইমনও সেখানে এসে উপস্থিত হয়। সে ভার্জিনিয়াকে সতর্ক করে বলে যে তুমি এখানে ঢুকতে পারবে না, কিন্তু ভার্জিনিয়া তার কথায় কান দেয় না। ভার্জিনিয়া বারবার দরজার ভেতরে ঢোকার চেষ্টা করে। অন্যদিকে সাইমন যখন জানতে পারে যে ডিউক সেই রাজপরিবারের সদস্য যারা সাইমনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, তখন সাইমন ডিউককে প্রচণ্ড ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। ভার্জিনিয়া সাইমনকে থামানোর চেষ্টা করলেও সাইমন তার কথা শোনেনি। সে ডিউককে নিষ্ঠুরভাবে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। ওদিকে ওটিস পরিবার এক বিশাল পার্টির আয়োজন করেছে। এই পার্টিতে শহরের নামি দামি ব্যক্তিরা আসবে। তাই ভার্জিনিয়ার বাবা সাইমনের কাছে অনুরোধ করে যে দয়া করে আজকের রাতে কোনো সমস্যা সৃষ্টি করবেন না। এই বাড়িতে অনেক বড় বড় ব্যক্তিরা আসবে তো, আর তাছাড়াও আমরা আপনাকে সম্মান দিয়েই এই ব্যাপারটা অনুরোধ করছি। অন্যথায় আপনিও জানেন যে আমরা চাইলে আপনার বিরুদ্ধে কিন্তু ভয়ঙ্কর ব্যবস্থা নিতে পারি। এই কথা শুনে সাইমন প্রচণ্ড রেগে যায়। সে ভাবে যে যে কোনো মূল্যে আমি ওদের পার্টি নষ্ট করেই ছাড়ব। এদিকে রাতের বেলা পার্টি শুরু হয়ে যায়। ওটিস দম্পতি তো খুবই খুশি, কারণ আজ তাদের বাড়িতে অসংখ্য সম্মানিত অতিথিরা এসেছে। অনেকে এতদিন এই প্রাসাদে ভূতের ভয়ে আসতেই চায়নি,
কিন্তু ওটিস পরিবার যখন এখানে নিরাপদে বসবাস করছে তখন অন্যরাও এখানে সাহস করে আসতে শুরু করে। তো এদিকে ভার্জিনিয়া ভাবছিল যে রাজপুত্র ডিউক হয়তো আর কখনোই আসবে না, কিন্তু অবাক করিয়ে দিয়ে ডিউক নিঃসংকোচে এই পার্টিতে উপস্থিত হয়, কারণ সে ভার্জিনিয়াকে অনেক পছন্দ করত। এমনকি সে হয়তো ভার্জিনিয়াকে আজকে প্রপোজও করতে পারে। ডিউক ও ভার্জিনিয়াকে রাজপরিবারের কিছু নিয়মকানুন শিখিয়ে দেয় যে কিভাবে মানুষের সঙ্গে সৌজন্যমূলক আচরণ করতে হয়, কিভাবে টেবিলে খাবার খেতে হয়, কিভাবে কথা বলতে হয়, কিভাবে নাচতে হয় ইত্যাদি। এদিকে ভার্জিনিয়ার বাবা ততদিনে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে ফেলেছে। এটা উপস্থাপন করার জন্য সে গোটা বাড়ির মোমবাতিগুলো নিভিয়ে ফেলে। তারপর প্রথমবারের মতো তার বানানো বৈদ্যুতিক বাতি তিনি জ্বালিয়ে দেয়। সবাই এই আলো দেখে অবাক হয়ে যায়, কারণ এর আগে কেউ কখনো ইলেকট্রিসিটির আলো দেখেনি। তো এই পার্টিতে ওটিস পরিবারের দুই দুরন্ত যমজ শিশু একটা বিশাল ভূতের মডেলও তৈরি করে ফেলেছিল। এরপর এই দুষ্টু ছেলেরা অতিথিদেরকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎ করে সবাই বুঝতে পারে যে ওই ভয়ঙ্কর কাণ্ড শুধু শিশুদের কাজ নয়, সাইমন এই সব কিছু পেছন থেকে নিয়ন্ত্রণ করছে। তো এক মুহূর্তের মধ্যে গোটা পার্টি আতঙ্কে বদলে যায়। তারা সবাই ভয়ে দৌড়ে পালাতে থাকে। সাইমন গোটা বাড়িতে তাণ্ডব চালায়, অসংখ্য আসবাবপত্র ভেঙে ফেলে, আর হঠাৎ করে বাড়ির বিভিন্ন অংশে আগুনও ধরে যায়। ভার্জিনিয়া চিৎকার করে বলে যে আপনি এটা কি করছেন, আপনি তো ভালো মানুষ, তাহলে কেন আপনি সবাইকে ভয় দেখাচ্ছেন? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাড়ির বেশিরভাগ অংশে আগুন ছড়িয়ে পড়েছে। ডিউক সকলের প্রাণ বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নেয়, আর হঠাৎ করে তার উপরে একটা বিশাল ঝাড়বাতি এসে ভেঙে পড়ে, আর সাথে সাথে ডিউক মাটিতে লুটিয়ে পড়ে। ভার্জিনিয়া দৌড়ে চলে আসে, সে ডিউককে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ঝাড়বাতিটা এতটাই ভারী ছিল যে সে একা ওটা তুলতে পারছিল না। ডিউকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, যা দেখে সাইমনের খুবই খারাপ লাগতে থাকে। সে বুঝতে পারে যে সে এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছে। তখন সাইমন তার শক্তি দিয়ে আগুন নেভানোর অনেক চেষ্টা করে, কিন্তু ভার্জিনিয়া ততক্ষণে প্রচণ্ড রেগে যায় আর সাইমনকে বলে যে আপনি খুবই খারাপ, আপনাকে কখনোই আমার বিশ্বাস করা উচিতই হয়নি, আপনি যা বলেছেন সবকিছু মিথ্যা। তো পরদিন ওটিস দম্পতি আবারও সেই প্যারানর্মাল বিশেষজ্ঞকে বাড়িতে ডেকে পাঠায়, যাতে করে সে সাইমনের ভূতকে বাড়ি থেকে তাড়াতে পারে। তো সেই বিশেষজ্ঞ তার অস্ত্র চালু করে এবং যে কোনো উপায়ে সেই ভূতটাকে খুঁজে বের করে বন্দি করতে চায়। কিন্তু ভার্জিনিয়া জানতো যে সাইমন আসলে এতটাও খারাপ না, সে একটা ভুল করে ফেলেছে। তাই সে তার দুই ভাইকে বলে যে তোমরা এই লোকটাকে একটু ব্যস্ত রাখো। তো দুষ্টু সেই যমজ দুই ভাই বিশেষজ্ঞ এই লোকটাকে পুরো বাড়ির ভেতরে তাড়া করতে করতে ক্লান্ত করে ফেলে। আর এদিকে ভার্জিনিয়া সারা বাড়িতে খুঁজতে খুঁজতে অবশেষে সাইমনের কাছে এসে পৌঁছায়। সাইমন একটা দেয়ালের পেছনে বসেছিল। সে নিজেও খুবই মন খারাপ করে বসেছিল, কারণ তার মনে হচ্ছে যে সে এই বাড়িতেই চিরকাল আটকে থাকবে, সে হয়তো কখনোই মুক্তি পাবে না। ভার্জিনিয়া সাইমনকে বাইরে নিয়ে আসে আর বলে যে আমরা আপনাকে মুক্ত করব। এরপর ভার্জিনিয়া ডিউকের পরিবারের একটা করুণ সত্য জানতে পারে। আসলে ডিউকের পূর্বপুরুষেরা ইচ্ছাকৃতভাবে সে ব্রিজটা ভেঙে ফেলেছিল, যার ফলে সাইমনের স্ত্রী ভারসাম্য হারিয়ে নিচে পড়ে মারা গিয়েছিল। আর এই কারণে সাইমন ডিউকের পরিবারকে এত ঘৃণা করত। ভার্জিনিয়া তাকে বোঝায় যে এখন তো 300 বছর কেটে গেছে, ডিউকের পরিবার বদলে গেছে, তার এখন আর আগের মতো নেই। সেই মুহূর্তে ভার্জিনিয়ার বাবা মা, তার দুই ভাই এবং প্যারানর্মাল সেই বিশেষজ্ঞ সবাই এখানে এসে উপস্থিত হয়। কিন্তু ততক্ষণে ভার্জিনিয়া সাইমনকে নিয়ে পালিয়ে চলে গেছে। হঠাৎ করে ভার্জিনিয়ার মনে পড়ে যে সে কোথাও একটা ভবিষ্যৎবাণীর লেখা দেখেছিল, যেখানে একটা দেয়ালের গায়ে লেখা ছিল যখন একটা ছোট্ট মেয়ের চোখের পানি পড়বে তখনই এই বাড়ির অভিশাপ ভেঙে যাবে, তখনই সকল দুঃখ শেষ হয়ে যাবে, আর তখনই মিলবে মুক্তি। কিন্তু ভার্জিনিয়া এই ভবিষ্যৎবাণীর ব্যাপারে কিছুই বুঝতে পারছিল না, কারণ এর আগের বাণীতে লেখা ছিল বাদাম গাছের ফুল ফুটলে মুক্তি মিলবে, কিন্তু এখন মেয়েটার কথা বলা হচ্ছে। কিন্তু এই ছোট মেয়েটা কে? যদি এই মেয়েটা সেই হয় তাহলে তার চোখের জল কিভাবে বাদাম গাছে ফুল ফোটাবে? এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে চাইলে সাইমন বলে যে তুমি কখনোই এই ভবিষ্যৎবাণী পূরণ করতে পারবে না। ভার্জিনিয়া জবাব দেয় যে কেন? তখন সাইমন তাকে বুঝিয়ে বলে যে ভবিষ্যৎবাণী অনুসারে মৃত্যুর দেবতা কেবল তখনই কোনো আত্মাকে মুক্তি দেয় যখন একজন জীবিত মেয়ে তার কাছে গিয়ে সাইমনের জন্য অনুরোধ করবে। ভার্জিনিয়া বলে যে ঠিক আছে, তাহলে আমি যাব, আমি আপনাকে মুক্তির জন্য মৃত্যুর দেবতার কাছে অনুরোধ করব। সাইমন চিৎকার করে বলে যে না, এই কাজটা খুবই বিপজ্জনক।
ওরা হয়তো তোমাকে মৃত্যুর দুনিয়া থেকে আর কখনো ফিরতে দেবে না। কিন্তু ভার্জিনিয়া বলে যে আপনি চিন্তা করবেন না, আমি ফিরে আসবই আসবো, আমাকে ওরা আটকাতে পারবে না। এটা বলে সে একটা ঘরের ভেতরে প্রবেশ করে। এদিকে ডিউক এবং ভার্জিনিয়ার বাবা মা ভাই এবং সেই প্যারানরমাল বিশেষজ্ঞ সবাই দেখতে পায় যে ভার্জিনিয়ার দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু সে কোনো নড়াচড়া করছে না। এর মানে ভার্জিনিয়া হয়তো সে মৃত্যুর দুনিয়াতে প্রবেশ করেছে, কিন্তু তার দেহ এখানেই রয়ে গেছে আর তার আত্মা চলে গেছে সেই মৃত্যুর রাজ্যে। এদিকে মৃত্যুর রাজ্যে প্রবেশের সঙ্গে সঙ্গে ভার্জিনিয়া বুঝতে পারে যে সে হয়তো মারা গেছে। সে তার সামনে স্বয়ং মৃত্যুর দেবতাকে দেখতে পায়। সে বারবার বলতে থাকে যে দয়া করে সাইমনকে মুক্তি দিয়ে দিন। মৃত্যুর দেবতা বলে যে আমি সাইমনকে মুক্তি দেব, তবে তুমি এখান থেকে ফিরে যেতে পারবে না। এই কথা শুনে ভার্জিনিয়ার মনে ভয় তৈরি হয়। এদিকে বাইরে ভার্জিনিয়ার পরিবারের সবাই তার নিথর দেহের পাশে দাঁড়িয়ে কান্নাকাটি করছিল। এদিকে ভার্জিনিয়া মৃত্যুর দেবতাকে বলে যে আমি যেহেতু মারাই গেছি, তাহলে অন্তত সাইমনকে মুক্তি দিয়েই যাব, বলুন আমাকে কি করতে হবে। এরপর সাইমন এবং মৃত্যুর দেবতার মধ্যে একটা তলোয়ার যুদ্ধ শুরু হয়। শর্ত ছিল যে জিতবে তার কথাই মানা হবে। তো এই ভয়ঙ্কর যুদ্ধ চলতে থাকে আর মৃত্যুর দেবতা ক্রমাগত আকারে বিশাল হতে থাকে। এমনকি এক পর্যায়ে সে একটা বিশাল ড্রাগনে পরিণত হয়ে যায়। কিন্তু সাইমন এত সহজে হার মানতে রাজি নয়। এদিকে বাইরের জগতে ভার্জিনিয়ার বাবা মনে করে যে বিদ্যুতের মাধ্যমে ভার্জিনিয়ার আত্মাকে তার শরীরে ফিরিয়ে আনা সম্ভব। তাই সে বারবার ইলেকট্রিক শক দিতে থাকে নিথর ভার্জিনিয়াকে, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না, কারণ ভার্জিনিয়ার আত্মা অন্য জগতে বন্দী ছিল। ততক্ষণে ডিউকও ভবিষ্যৎবাণীটা পড়ে ফেলে এবং সে বুঝতে পারে যে আসলে এখানে কি ঘটছে। তাই সে সাহস করে মৃত্যুলোকের দরজা পেরিয়ে মৃত্যুর দুনিয়াতে প্রবেশ করে ফেলে। আর এবার ভার্জিনিয়া, ডিউক আর সাইমন একসঙ্গে মৃত্যুর দেবতার বিরুদ্ধে লড়াই শুরু করে। আর দীর্ঘ যুদ্ধের পরে অবশেষে মৃত্যুর দেবতা বুঝতে পারে যে তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। সে বলে যে ঠিক আছে, আমি তোমাদেরকে যেতে দেব, আর সাইমনও মুক্তি পাবে আর তোমরা দুজন ফিরে যেতে পারবে। এরপর সাইমন একটা পাথরের বিশাল মূর্তিতে পরিণত হয়ে যায় আর তার আত্মা চিরতরে মুক্ত হয়ে তার স্ত্রীর কাছে চলে যায়। ডিউক আর ভার্জিনিয়া বাস্তব দুনিয়াতে জাগ্রত হয় আর তারা আবারও দুনিয়াতে ফিরে আসে। কিন্তু এর পরে ভার্জিনিয়ার মনে পড়ে যে সাইমন তো এখনো পাথরের আকারেই রয়ে গেছে। তাই সে আবারও মৃত্যুলোকের দরজা খুলে মূর্তিটার সামনে কান্নায় ভেঙে পড়ে। তখনই ভবিষ্যৎবাণী সত্যি হয়। যখন একটা মেয়ের চোখের জল পড়বে, তখনই এই সকল অভিশাপ শেষ হবে। সঙ্গে সঙ্গে সেই পুরনো বাদাম গাছটা, যেটা এত বছর ধরে শুকনো ছিল, সেটাতে নতুন করে ফুলে ফলে ভরে ওঠে আর স্যার সাইমন চিরতরে শান্তি পায়। তার আত্মা মুক্ত হয়ে যায় আর ডিউক অবশেষে ভার্জিনিয়াকে প্রপোজ করে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে বিয়ে করবে? কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। আর এখন ওটিস পরিবার এবং শহরের সকল মানুষ এই আনন্দ উদযাপন করতে থাকে। আর এভাবে কান্টারভিলার ভূতের অভিশাপ চিরতরে শেষ হয়ে যায়। সাইমন এবং তার স্ত্রী পুনরায় মিলিত হয় আর ওদিকে ওটিস পরিবার শান্তিপূর্ণভাবে তাদের জীবন যাপন করতে থাকে। আর এভাবেই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।